বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে তুলকালাম পরিস্থিতি চলছে তা আমাদের সমাজের সাধারণ মানুষের মানসিকতাকে এক চরম পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। দিনরাত দুশ্চিন্তা আর টেনশন আজ আমাদের নিত্য সঙ্গী। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ইতিমধ্যে অনেকেই বেছে নিয়েছে আত্মহত্যার মতো ভয়াবহ পথ। পরিস্থিতি আজ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি ভয়াবহ সামাজিক সংকটের রূপ নিয়েছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে স্বচ্ছ বিশ্লেষণ তুলে ধরতে চাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি দুটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই। বন্ধুরা, আমরা এই পৃথিবীর বাসিন্দা, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অন্যান্য প্রাণীদের তুলনায় আমরা সর্বশ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠত্বের পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যদি আমরা সেই উদ্দেশ্য সফল করতে না পারি, তবে আমরা শ্রেষ্ঠত্বের বদলে নিকৃষ্টতম অবস্থানের পিছনে চলে যাব, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মর্মান্তিক। একটু খেয়াল করলে দেখবেন, একটি পশু এবং মানুষের মধ্যে মূল পার্থক্য রয়েছে জ্ঞানের পরিধি। পশু পাখিরা সাধারণত বর্তমানে বাঁচে, কিন্তু আমরা মানুষেরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে এক জটিল মস্তিষ্কের চিন্তাধারার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি। বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো, কোনো পশু পাখি মানুষের মতো দুশ্চিন্তা বা ডিপ্রেশনের শিকার হয় না, কারণ তাদের সেই জটিল চিন্তা শক্তি নেই। অন্যদিকে মানুষের সেই ক্ষমতা আছে বলেই সে শ্রেষ্ঠ হয়ে উঠতে পারে। বন্ধুরা, অন্যদিকে মানুষের সেই ক্ষমতা আছে বলেই সে শ্রেষ্ঠ হতে পারে। তেমনি দুশ্চিন্তার দমনে তার জীবন পশুর চেয়েও মানবতর হয়ে উঠতে পারে। নিদ্রা, খাদ্য অনাহার আর সারাক্ষণ অস্থিরতা এই যেন এক জীবন্ত নরক। অথচ খাবারের অভাব ও আশ্রয়ের অভাব থাকলেও পশুরা অন্তত মানসিক যন্ত্রণার এই নীল বিষ থেকে সম্পূর্ণ মুক্ত। তাই ক্যালকুলেশন করলে দেখা যায়, একদিকে মানুষ বস্তুগত দিক থেকে এগিয়ে থাকলেও মানসিক শান্তির দিক থেকে অনেক সময় পশুর চেয়েও পিছিয়ে পড়ে। একজন মানুষ তখনই প্রকৃত অর্থে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে যখন সে তার চিন্তা, ভাবনা এবং জ্ঞান দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সঠিক শিক্ষা ও জ্ঞান। শিক্ষা ছাড়া প্রকৃত স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চাই। মনে করো, তুমি একজন সম্পূর্ণ সুস্থ ব্যক্তি, কিন্তু কৌতূহলবশত বা কুসংস্কার বশবর্তী হয়ে তুমি একজন জ্যোতিষীকে তোমার হাত দেখালে। জ্যোতিষী তোমাকে বলল, কিছুদিনের মধ্যে তোমার একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে চলেছে। যদিও সেটি সম্পূর্ণ 100% মিথ্যা, তুমি সেটি জানো, তবুও তোমার অজান্তেই তোমার অবচেতন মনে একটি ভয়ের বীজ বপন করা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে হয়তো বা তুমি একটি ছোটোখাটো হোঁচট খেলে এবং আঘাত পেলে। সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্কে অবদমিত ভয় জেগে উঠবে। তুমি ভাবতে শুরু করবে, তবে কি ভবিষ্যৎবাণী, সেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সঠিক হতে চলেছে? আশেপাশের মানুষ হয়তো সমবেদনা জানিয়ে তোমাকে বলবে, মাথায় চোট লাগেনি তো, ব্যাস। এবং মানুষের আতঙ্কের মাঝেই প্রাণ খুঁজে পাবে সেই জ্যোতিষীর অঙ্কিত থেকে কতটা দূরে এগিয়ে নিয়ে যাবে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বন্ধু, আমি এই উদাহরণের মাধ্যমে তোমাদের এই পরিস্থিতিটিকে বোঝাতে চাই। আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক এক মানসিক ফাঁদের মতো কাজ করছে। চারপাশের অস্থিরতা আমাদের ভেতরে এক এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যা আমাদের অসুস্থ মস্তিষ্ককে গ্রাস করে নিয়েছে। সত্যই আমরা এক বড় ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে বর্তমানে দিন কাটাচ্ছি। কারণ আমি যে মানসিক চাপের কথা বলছিলাম তা কিন্তু শুধু কল্পনাপ্রসূত নয়। আমাদের এই বর্তমান পরিস্থিতির পিছনে রয়েছে এক ভয়াবহ ঐতিহাসিক অভিজ্ঞতা যা আজও আমাদের মনে তাড়া করে বেড়াচ্ছে। আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দু হলো 2019 সালের আসামের এনআরসি।
চলো একটু সেই দিকে আমরা ঘুরে আসি। আসামের এনআরসি ছিল কি পরিস্থিতির? 2019 সালে আসামের যখন এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা হলো, তখন দেখা গেল প্রায় 3,11,00,000 আবেদনকারীর মধ্যে 19,66,065 জন মানুষের নাম সেই তালিকায় নেই। অর্থাৎ প্রশাসনিকভাবে তাদের নাগরিকত্বের প্রমাণ দাখিলের ব্যর্থ বলে ঘোষণা করা হলো। একবার ভেবে দেখো তো বন্ধুরা, আসামের সেই সব দুর্গম অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ, যাদের দিন আনা দিন খাটা অবস্থা, তাদের ঘরবাড়ি প্রতি বছর বন্যা আর আগুনের কবলে পড়ে। যে মানুষ ভাইটুকু অনিশ্চিত, তারা কোত্থেকে কয়েক দশক আগের নথিপত্র জোগাড় করবে? এই 19 লক্ষ মানুষের মধ্যে অংশ ছিল, কিন্তু শুধুমাত্র নথিপত্র প্রমাণ দিতে পারেনি। আর এই কারণেই তাদেরকে বিদেশি হিসাবে এদের মধ্যে প্রায় 12 লক্ষ হিন্দু এবং বাকি 5 থেকে 7 লক্ষ ছিল মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী। ডিটেনশন ক্যাম্প ও ছিল ডিটেনশন ক্যাম্প এর স্মৃতি। যদিও সবাইকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু তাদের হয়েছিল প্রায় 1 থেকে 3 হাজার মানুষের মতো। তাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। সেখানকার পরিবেশ ছিল অমানবিক, নোংরা পরিবেশ, আর প্রতিনিয়ত মানবিক লাঞ্ছনা শিকার হতে হয়েছিল তাদের। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল পরিবারের বিচ্ছেদ। বাবা একদিকে, মা অন্যদিকে, আর সন্তানরা সম্পূর্ণ আলাদা। এই দীর্ঘ বিরহ আর অনিশ্চয়তা অনেককে মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলেছিল। মানবাধিকার সংস্থাকে একজন স্বাধীন মানুষকে যেভাবে অপরাধীর মতো তাড়া করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তা সভ্য মানুষের জন্য ছিল এক কলঙ্কজনক অধ্যায়। আত্মহত্যা ও যন্ত্রণার ইতিহাস। বন্ধুরা, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে সেই সময় প্রায় 50 থেকে 100 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই ছিলেন। অনেকেই আবার ডিটেনশন ক্যাম্পের ভেতরেই ধুকে মারা গিয়েছেন। সংখ্যাটি হয়তো পরিসংখ্যান অনুযায়ী অতি ক্ষুদ্র হলেও এটি পরিষ্কার বুঝিয়ে দেয় মানুষের মৃত্যু যন্ত্রণাটি ছিল বিরহের। একটি পরিবার ধ্বংস হয়ে যাওয়ার গল্প। এই পুরো ঘটনার মূলে রয়েছে 1971 সালের, বন্ধুরা, এই পুরো ঘটনাটির মূলে রয়েছে 1971 সালের বাংলাদেশি স্বাধীনতার যুদ্ধের সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। সেই সময়ে শরণার্থী সমস্যা এবং পরবর্তীতে আইনি জটিলতা। আজ সাধারণ মানুষকে এদের মনে রাখা দরকার, রাষ্ট্র শুধু আইন দিয়ে চলে না, রাষ্ট্র চলা উচিত মানবিক দিক থেকে। রাষ্ট্র চলা উচিত মানবিকতার দিক দিয়ে। নথিপত্র হয়তো মানুষের পরিচয় দেয়, কিন্তু মানুষের কষ্ট আর রক্ত মাংসের অস্তিত্বকে কি কোনো কাগজ অস্বীকার করতে পারে? আজ যখন পশ্চিমবঙ্গে একই ধরনের গুঞ্জন উঠে, তখন মানুষের মনের সেই পুরনো ক্ষতগুলো আবার রক্তক্ষরণ হয়ে ওঠে। মানুষ আসলে জানে হারানোর যন্ত্রণা কতটা তীব্র। বন্ধুরা, বিষয়টি যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, বন্ধুরা, এবং শেয়ার করে তুমি তোমাদের বন্ধুদের জানানোর বিষয়টি। বন্ধুরা,